হতে পারে 1 মিনিটে কিংবা 1 সেকেন্ডে কিংবা 1 ন্যানো সেকেন্ডে কিংবা কয়েক মিনিটে, কিন্তু এই দুর্ঘটনাটাকে আমাদের বয়ে নিয়ে বেড়াতে হয় সারাটা জীবন। আমরা তেমনই একটা গল্প শুনবো আজকে সুমার ভাইয়ের কাছ থেকে। সুমার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার আজকে শুনতে খারাপ লাগলো বা বলতে খারাপ লাগলো, আপনি আজকে যেখানে আপনার হচ্ছে সুস্থ মানুষের মতো চলাফেরার কথা, সেখানে আজকে আপনাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? এটা কেন করতে হচ্ছে এটা তো ওইভাবে বলতে আসলে পারবো না। কি হয়েছিল আপনার সাথে? ভাগ্যের নির্মম পরিহাস, এটা আমি নিয়েছি। আমি 2004 সালে অ্যাক্সিডেন্ট করি, মানে বরিশাল গেছিলাম আমার মোরাপুর বাসায় বেড়াইতে, ঠিক আছে। তো ফিরার পথে মানে বাড়িতে ফিরার পথে অ্যাক্সিডেন্টটা করি 2004 সালের জুনের 19 তারিখে। তারপর থেকে আমার এই প্রতিবন্ধী জীবন গ্রহণ করে চলতে হচ্ছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা করছিলেন আমাকে যদি? অ্যাক্সিডেন্টটা করছি, আমি ওখানে গেছিলাম বরিশালে। তো আসার পথে বরিশাল যখন ব্যাক করি, মানে জালগাড়ি আপুরে বিয়ে দিছি, বরিশাল যখন ব্যাক করি তখন শুনতে পারি যে আজকে হরতাল। ওখান থেকে আমি ভাঙ্গা আসতে হয়, আমি প্রাইভেট গাড়ি নিচ্ছি। প্রাইভেট গাড়ি বরিশাল পর্যন্ত আসার পরে আর আসতে দেয় না, তো মাদারীপুর লাইন দিয়ে ঢুকছি। ওই মাদারীপুরে গিয়ে আর কি অ্যাক্সিডেন্টটা করি। কিসে ধাক্কা দিছে? বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিছনে আর একটা বড় বাস মেরে দিছি, মানে ওটা লোকাল বাস। কতজনের মতো আহত? আহত হয়েছে প্রায় 30 জনের মতন। আব্বু আম্মু আমার সাথে ছিল। আমি যে আপনার আব্বু আম্মু আমার আব্বু আম্মু আপনার আব্বু আম্মুর কিছু হয় না না, আব্বু আম্মুর কিছু হয় নাই। ওনারা টোটালি সেফ, ব্যথাও পায় না। ব্যথাও পায় না? না, যতটুকু ব্যথা একটা গাড়ি পল্লি গেলে হ্যাঁ, সামথিং স্বাভাবিক। ওইটাই। আর সাথে সাথে 2 জন মারা যায়, আর আমি আমার সাথে আরো 2 জনের নিয়ে আমি ঢাকা মেডিকেলে আসি। আপনার মতনই তারা ছিল? হ্যাঁ, আমার মতন অসুস্থ, ওনাদের কাইটা বেড়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওই কিন্তু অবস্থায় আপনার সবথেকে বেশি হ্যাঁ, সমস্যা হচ্ছে? সব থেকে মানে প্রাথমিক পর্যায়ে আমি বুঝতে পারি না আমার মাথায় একটা ইনজুরি আছে। ওদের নিয়ে আমি, ওরা চিল্লাচিল্লি করতেছে, আমি ওদের নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে ঢাকা ঢুকে যাবি। তারপরে প্রাথমিক চিকিৎসা ঢাকায় নিয়ে ওরা, তারপরে কি সমস্যাটা হলো মানে কি? প্রথমে আমার মাথা যে কাটার আছে, আমি যখন ওরা বলে সিডি স্ক্যান করার জন্য আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেই। তো চ্যালেঞ্জ দিয়েছি, ওরা আমরা স্বাভাবিক ট্রিটমেন্টটা পাচ্ছি না। তো পাচ্ছি না, পরে আমি প্রাইভেটে চলে যাই, যেহেতু টাকার সোর্সিং তখন আমার কাছে ভালো ছিল ব্যাকআপটা। তো আমি প্রাইভেটে সুমনা যাই, সুমনা যাওয়ার পরে চ্যালেঞ্জ দিই, ওরা সিডি স্ক্যান করে, তারপরে এমআরআই করে, মানে একটার পর একটা আমি জানতে পারি যে আমার শরীরের প্রায় 90% ড্যামেজ হয়ে যাচ্ছে। ড্যামেজ হয়ে যাচ্ছে? হ্যাঁ। মানে আপনার কিসে কিসে সমস্যা হলো? মাথায় তো একটা মাথায় ইনজুরি যখন হইলাম, তো ওরা সিটি স্ক্যান বললো, ওরা বলতেছে যে আমার মাথায় যে হাড়টা আছে, মাথায় আঘাত পাইছে শুধু চামড়াটায়, আর কিছু নেই। তো স্পাইনাল কর্ডে এমআরআই যখন করলাম, এমআরআইতে উঠলো যে 7 নম্বর লেভেল আর হলো 12 নম্বর লেভেল, 2 জায়গায় কাইটা গেছে স্পাইনালটা। আর স্পাইনাল কর্ড যেটা কি আমরা বলি। স্পাইনাল কর্ডের যেটা মেরুরজ্জু যেটা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে বাম হাতের রিবস ভাঙছে, স্কাপুলো ভাঙছে, তারপর হলো স্ক্যাপুলা বলতে হচ্ছে এই আপনার যে মুভমেন্ট করতেছে না হাতটা, এটা মুভমেন্ট করতে ও হবে। স্ক্যাপুলা বলতে এইটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, এটা পুরা রিবস পুরাটা, ঠিক আছে, এই পুরাটাই ভাঙছে। প্রায় 72 হাড় ভাঙা আছে আমার শরীরে। 72টা? 72টা হাড়। আপনি যে বেঁচে আছেন এটাই তো হ্যাঁ, আল্লাহর বেঁচে কাছে আসি, এটাই আল্লাহর কাছে অনেক। কারণ 206টা হাড়ের মধ্যে আমার 72টা হাড় ধরা বলে আমি ভাঙলাম। তারপর আমি ওখান থেকে বিডিএমে আসলাম, ফুলারে আসলাম। মেট্রোপলিটনে আসার পরে ওরা বলতেছে যে আমার অপারেশন লাগে স্পাইনাল কর্ডে। তো ওরা বলতেছে, ও ফজলুল হক ছিল সম্ভবত ডাক্তার, আর হলো রশিদ উদ্দিন স্যার, ডক্টর রশিদ, পাকলা রশিদ নামে সেই বাংলাদেশের পপুলার, আমার আব্বুর ক্লাসমেট। তো ও বলতেছে যে ওরা অপারেশন করো, আমরা ওরা হাঁটাই দিব। তো 2,70,000 টাকা চাইলো, আমরা রাজি এলাম। পরবর্তীতে উনি বলতেছে যে হাঁটা দিতে পারবো না, মানে একবারে টাকা পয়সা জমা দেওয়ার পরে তারপর আর আমি অপারেশনটা করিনি। তারপর 2 মাস পরে সিআরপিতে আসি, ওরা পুনর্বাসন দেয়। বাইরে অনেক জীবন যুদ্ধের সাথে যুদ্ধ করি। এই কথাগুলো বলা যত সহজ, প্রাইভেট ক্লিনিকে আমি যত ট্রিটমেন্ট নিচ্ছি সবই প্রাইভেট ক্লিনিকে। প্রায় 40 লাখের উপরে আমার খরচ হয়ে যায় 3 মাসের ভিতরে, সব প্রাইভেট ক্লিনিক। কারণ এক্সরে রিপোর্টগুলো, সিটি স্ক্যানগুলো, এমআরআইগুলো ধরা পড়ে, মানে অর্থনৈতিকভাবে তখন ভালো ছিল। তো 2005 সালের পরে গিয়ে এলো মানে অর্থনৈতিক প্রবলেমটা দেখা যায়। আমার জায়গা জমি যেগুলো আছে অনেক কিছুই তো খরচ হয়ে যায়, এই জন্য সেল দিতে হয়, ঠিক আছে। এখানে থাকবো না ভিতরে, খরচ হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন অর্থনৈতিকভাবে আত্মীয়স্বজন কেউ সামনে আসতেছে না, আর আমার তাৎক্ষণিক ট্রিটমেন্ট করার লাগে। মেট্রোপলিটনে আসার পরে আমার শরীরে ওরা বললো যে
ও ভালো হইতে পারে, বা ওরে আমরা 3টা ইঞ্জেকশন শুরু করতে হবে স্পাইনাল কর্ডটা জোড়া লাগানোর জন্য। তো আমার 2টা দেওয়ার পরে আমার মেমোরি শর্ট খায়, তো আমি আব্বা মুখেও চিনতে পারি না, আমি কোমায় চলে যাই আর কি। ঠিক আছে, কোমায় চলে যাওয়ার পরে আমি প্রায় 13 দিন পর্যন্ত ব্লাঙ্ক ছিলাম, কাউরে চিনতে পারি না। তো ওখানে ডেলি আমার 1 লাখ টাকার মতন বিল উঠতেছে প্রতিদিন, পার ডে। আমার ফ্যামিলি নিয়ে 13 থাকতেছে দিনটা মনে করেন আপনি মৃত্যুর মুখোমুখি। মৃত্যুমুখ। আমি তো কমাইছিলাম, আমি জানি না কিছু হয়েছে কিনা। ঠিক আছে, তো হুট করে প্রায় 2টার দিকে, দুপুর 2টা বাজে আমি আব্বুরে বলতেছি কী হলো, সব কিছু অন্ধকার হয়ে গেল কেন? মানে তার কিছুক্ষণ আগে আমি স্বাভাবিক ছিলাম, মানে তৃতীয় ইঞ্জেকশনটা দেওয়ার ঘন্টা 2-1-এর মধ্যে আমার আর কি সব কিছু আব্বু বলতেছে কই, আমি কথা বলতেছি শুধু, কিন্তু আমার যে আব্বু এটা আমি চিন্তাছি মানে আপনি দেখতাছি না। আপনারও যে ওরকম লাগতেছে এটা আপনার আব্বু বুঝতেছে না। না, আমি বললাম অন্ধকার হয়ে গেল কেন, লাইট কি চলে গেল? তো আব্বু বলতেছে না, কারেন্ট তো আছে। কেন? আমি তো কিছু দেখতেছি না। তো কী ব্যাপার, সবই তো আলো আছে। আমি কই না, কিছু তো আমি দেখি না। মানে মনে হয় সর্বোচ্চ 4-5 মিনিট আব্বুর সাথে কথা বললাম, এরপর আমি জানিও না যে আমি চলে গেলাম। মানে আব্বু আর সাথে আমি রেসপন্স করতেছি না। তারপর কমাইছিলাম 13 দিনের মতন, 14 দিনে আমি ফিডব্যাক দিই যে আব্বু আমার খিদা লাগছে, আমি খাবো। সিস্টারে বললাম, পরে পরবর্তী ট্রিটমেন্ট সবাই প্রাইভেটই করি। বেসরকারি ট্রিটমেন্ট বলতে এটাই। তারপরে সিআরপিতে এসে আপনার কি পরিবর্তন হলো? সিআরপিতে আসার পরে ওরা আমারে জানাইলো, আমি ফার্স্ট জানতে পারি সিআরপিতে আসার পরে আমি আর হাঁটতে পারবো না। ওরা আমার 4 মাসের মাথায়, তখন আপনার কেমন লাগছিল? এটা আমি জানতে পারি 4 মাস পরে, কিন্তু আব্বু জানতে পারে শুরুতেই। আব্বুকে শুরুতেই ডাইকা বলা দিছে যে আপনার ছেলে আর কখনো হাঁটতে পারবে না। তো আমি যখন 4 মাস পরে মোটামুটি বুঝতে পারতেছি যে আমার এখন হাঁটাটা প্রয়োজন, তখন আমি যখন আব্বুরে বললাম যে আমার পাও এত ভারী লাগতেছে কেন, আমার পায়ে কি হয়েছে, আমি তো জানি আমার শরীরের উপরের অংশ ব্যথা করে, কিন্তু পাও নাড়াতে পারি না কেন, এত ভারী লাগতেছে কেন? কয়, তুমি চিন্তা করো না, একটু আঘাত পাইছে তো গাড়িতে, এই জন্য ভারী লাগতেছে, ঠিক হয়ে যাবে না বাবা। ঠিক আছে, তো তখন আমার সাথে শেয়ার করতেছে না, এটা 2 মাসের মাথায়। 4র্থ মাসের মাথায় তো পাশাপাশি বেডে ওরা বলতেছে যে ভাইয়া তো আপনি তো আর হাঁটতে পারবেন না। আমি তো মানে কি, আমি হাঁটতে পারবো না কেন? পরে কথা কেন আপনার বলা হয় না? আমি কই না, আপনি তো স্পাইনাল করেন। আমি স্পাইনাল বলতে আবার কী হয়? আমরা যে মুরগি কাটে কিংবা গরু জবাই দেয় যে মাঝখানে সাদা রঙটা, ওইটাই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম জায়গায়। আপনি ডক্টর আসলে কিংবা আপনার আব্বুরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তো আঙ্কেল তো সব জানে। আঙ্কেল সব জানে, আঙ্কেল তো আমারে বললো। পরে আমার একটু খারাপ লাগলো, আমি আব্বুরে ডাকাইলাম। আব্বু সেও আসলো। অনেক বড় একটা ধাক্কা পাইছে, কিন্তু হ্যাঁ, আপনার কাছে আমার কাছে বলে না, যেহেতু আমি মানে এক একটা বাপের এক সুস্থ পোলা। সন্তান ঠিক আছে, যখন আমাদের চঞ্চল এই ছিলাম বেশি অবস্থা তো। হয়, আমি অ্যাক্সিডেন্ট করি ঢাকা 19 তারিখে, ঢাকা ডিভিশন লাগে কাগজ জমা দেওয়ার ডেট ছিল হলো 22 তারিখে। মানে 3 দিন পরে আমি ক্রিকেট খেলবো ঢাকা ডিভিশন লিগে, ঢাকার হইয়া। তো স্বপ্নটা কত বড় ছিল যে ওই জায়গায় যদি আমি ধাক্কাটা খাই, আমি মানসিকভাবে নিতে পারবো না। এই জন্য হয়তো আব্বু শেয়ার করে, আব্বু আসলো, জিজ্ঞেস করলাম, কয় কে বলছে তোমার? আমি এই ভাইয়া বলতেছে। আমি বলে হাঁটতে পারবো না, আপনি আমার কাছে কি বলতেছেন, কি শেয়ার করতে? তখন উনি আমার সাথে সাথে জড়ায় ধরছে, একবার বেডে জড়াই ধরে। আমি কান্না করুন কি, আব্বুই কান্না করতেছে। তো আমি কাছে কী হয়েছে? আমার কাছে লুকানোর কিছু নাই, যেটা হইব তো আমার তো মাইনে নিতে হইব। আপনি বলেন আমার কাছে কী হয়েছে। এখন আব্বুরে তুমি করে বলি, তখন আপনি করে বলতাম যে কী হয়েছে আমার সাথে শেয়ার করেন। উনি আর বলতে পারতেছে না, কি বলবো, উনি অনেকক্ষণ উনি কান্না করতেছে। আম্মু বাসায় রান্না করে করতেছে, তো আব্বু আমার ছাড়ে না। আমি কি আমার ছাড়েন, কী হয়েছে আমার সাথে ক্লিয়ার করেন, আমি তো জানতে চাই। আমি হাঁটতে পারি না কেন, কিংবা আমার পায়ে কী হয়েছে? অ্যাক্সিডেন্ট তো আপনিও করছেন, আপনিও তো আমার গাড়ির সাথে ছিলেন, কিন্তু আমি পাও নাড়াইতে পারি না কেন? ডাক্তারে ডাইকে আনে না আমার কাছে। পরে কথা আমি পরে ডাক মনে বাবা তুমি স্বাভাবিক হও। আমি স্বাভাবিক আছে, আপনি আমারে বলেন আমার পাও আমি কেন নাড়াইতে পারি না, আর আপনি আমার জড়া ধরে রাখছেন কেন? আপনি কান্না করতেছেন কেন? আমি তো কান্না করতেছি না, কী হয়েছে এটা আমার ক্লিয়ার করেন। তাও আব্বু আমার ক্লিয়ার করে না। তারপর বলতেছে তোমার সব কমন, তুমি হাঁটতে পারবা বাবা, তুমি হাঁটতে পারবা, তুমি চিন্তা করতেছো কেন? কে বলছে, কোন ডাক্তার বলছে? মানে সে আমার কনফিডেন্স দিতেছে, আবার কান্নাও করতেছে, তুমি হাঁটতে পারবা। তারপরে সাহস দিচ্ছে। এরপর একটা সময় উনি বললো যে ওরা বলছে এরকম, তুমি চিন্তা করো না, আমি সারা পৃথিবী লাইরালাম তোমার জন্য, ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর আমি ইন্ডিয়াও যাই। তারপর মাশরাফি ট্রিটমেন্ট করে না, ডান পায়ের যে হাঁটু ইঞ্জুরি হয়েছে, মাশরাফির পর্যন্ত যে ডেভিড ইয়াং অস্ট্রেলিয়ান ডক্টর, ওরা আমি পর্যন্ত কনসেন্ট্রেট করছি বাংলাদেশে প্রায় 17 লাখ টাকা দিয়া পার্সোনালভাবে। অন্য ডাক্তার দেখাইছে, উনিও বলছে যে আমি আর হাঁটতে পারবো না। তারপর থেকে ট্রিটমেন্ট টোটালি
বন্ধ রাখছি, এখন মাঝে মাঝে থেরাপি দিই। ফিনান্সিয়াল কন্ডিশন টোটালি জিরো হয়ে যায় 2005 সালে, মানে টোটালি। এত খরচ করতে করতে হ্যাঁ, এখন ব্যয়বহুল আমার যতটুকু নিজের আন্ডারে ছিল সব হাত সব জিরো। আমি সিআরপি রোডে 2005 সালের মে মাসের 5 তারিখে দোকান চালু করি। 20 বছর আমার সিআরপি রোডে বিজনেসের বয়স। তো আমি ডিম, ডাব, সবজি, ঠিক আছে, সব কিছু আমি সিআরপি রোডে সর্বোচ্চ চেষ্টা করি বাচ্চা থাকার জন্য। এর মাঝখানে একটা ওরা দুর্ঘটনা আমার একটা রিপোর্ট দেয়, ওরা বলে যে আমি 6 মাসের মধ্যে মারা যাব। মানে এটা আমার আরেকটা ধাক্কা দেয় আমার লাইফে। সিআরপি থেকে আমার জানানো হয়, মানে সিআরপি ডাক্তার আমার জানায় যে আমি আর 6 মাস বাঁচবো না। কেন তখন কোন সমস্যাটা? আমি জানি না, আজও পর্যন্ত আমি জানি না। তো আব্বু বলছে যে আমার ছেলের আপনি মাইরেন না, ইঞ্জেকশন দিয়ে আমি দেখতে চাই আমি কতদিন বাঁচি। এই রাগ করে আর কি সিআরপি এরিয়ায় থাকা। তো আল্লাহর মতে আমার অ্যাক্সিডেন্টের বয়স 22 বছর ক্রস করতেছে। আমি 22 বছর বাচ্চা আছি। বছর বয়সে accident আমি হয়েছে? 14 বছর চলতেছিল তখন আমার অ্যাক্সিডেন্ট রানিং যখন বয়স। আপনার 14 বছর বয়স। হ্যাঁ, কিন্তু মানে এখন আপনি তখন এসএসসি পরীক্ষা না দিয়েছেন? না, আমি 9-এ পড়তেছিলাম তখন। 9-এ পড়া অবস্থায় আমি অ্যাক্সিডেন্টটা করি। তারপর আল্লাহর রহমতে আমি এই মে মাসের 5 তারিখে সিআরপি থেকে তো বের হয়ে যাই। বের হয়ে কী করবো চিন্তা ভাবনা করি, কীভাবে আমি নতুন করে গুছায় উঠতে পারি, কীভাবে আমি নতুন করে সমাজে বাঁচতে পারি। তখন বললাম যে সিআরপি থেকে যেহেতু জানেন নিছে, সিআরপিরই আমি সবার প্রথম মেসেজটা সিআরপিরই দিই, তারপর হলে সমাজরে দিই, তারপর নতুন করে জীবন যুদ্ধের সাথে লড়াই করলাম। সব কিছুই করলাম সিআরপি এরিয়া থেকে। এখন ফিনান্সিয়াল কন্ডিশন অনেক হাই করে নিছে। হয়তো সৃষ্টিকর্তা বলে, আল্লাহ বলে, ভাগ্য আমার সাথে ছিল। এখন আমি দোকান করছি, নিজস্ব বাড়ি করছি সিআরপি রোডে, 4 তলা বাড়ি করছি। আপনার বাড়ি 1 তলা না, 4 তলা বাড়ি করছি। যে এটা ডাব আপনার সফলতা। আল্লাহ ডাব প্রথমে বিক্রি করছি, আপনার ডিম নিরাশ বিক্রি করছে। করছি, সততার সাথে ছিলাম। হ্যাঁ। তো আজকে অনুকরণ হিসাবে দাঁড়া করাই দিছি যে মানুষ যে ডিজেবিলিটি লাইফটা লিড করলেও যাতে অন্তত বেঁচে থাকার স্পিরিটটা যেন সে রাখে, একদিন যে একদিন আমার পারবে, দ্বারা কিছু না কিছু হতে পারে। আমার দ্বারা সম্ভব। পা চলে না, আমার মাথাটা চলতেছে। সৃষ্টিকর্তা বলি আর আল্লাহ বলি, আমার মাথাটা তো স্বাভাবিক রাখছে। স্টিফেন হকিং সে শুধু চোখের পাতাটা নাড়াইয়া যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারে, আমি কেন পারবো না? মানে আমার ভিতরে সেই স্পিরিটটা এখনও কাজ করে যে আমি কেন পারবো না। আমি সব কিছুই আমার দ্বারা সম্ভব করার চেষ্টা করি এবং করতেছি। তারপর আমি সংগঠনের সাথে যুক্ত আছি, প্রতিবন্ধী কয়েকটা আপনি সংগঠনের সাথে। দেখি তো এই অবস্থা অনেক কিছু করেন। মানে অনেক প্রতিবন্ধী বাচ্চাদের হচ্ছে সাহায্য সহযোগিতা হ্যাঁ, করেন, আমি অনেক কিছু সাহায্য দায়িত্ব আপনি আছেন। দায়িত্ব কিসে আছে। কিসে দায়িত্ব আছে? যদি বলেন। আমি টিডিএস এর সাথে যুক্ত আছি, ডিজেবল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি। তারপর গ্রামীণ সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ভেসপার সভাপতি পদে আছি। তারপর হলো সিরাবের সাধারণ সদস্য পদে আছি। তারপর প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সাথে যুক্ত আছি, বাংলাদেশ প্রতিবন্ধী সাথে যুক্ত আছি। মানে এরকম 7-8টা এখন সংগঠনের সাথে। আপনাকে এই সাপোর্টটা, আপনাকে তো সাপোর্ট লাগে, কে দেয় এখন আপনাকে সাপোর্ট? আমার আব্বু। আজ পর্যন্ত আমি আব্বুরই সব কিছু মানি। বাসায় বলি আর বাইরে বলি, ওনার সাহায্য নিয়ে ওনার সাথে আমি কোনো সংগঠন থেকে কোনো সাপোর্ট পাই না। শুধুমাত্র ভেসপার থেকে কোনো সহযোগিতা করে আমি নেই, পদে আছি। আমি নিয়ে আবার অন্য মানুষের দান করে এখন দিই। আপনার আব্বু হ্যাঁ, সাপোর্ট আর যাদের আমি ফোন দিই সব আমার পার্সোনাল টাকা দেওয়া। কোনো সংগঠন দিয়ে কোনো টাকা পয়সা আমি নেই না আজ পর্যন্ত। আর আমার নাম যেখানে আমি বলি সবাই আমার নাম ইউজ করো, ইউজ করে খাবার পাই, যেটা পাই অনুদান পাই, এটা আমি মানুষের বিলাই দিয়ে দিই। নিজের বাসায় আমি আজও পর্যন্ত নেই না। এভাবে চলতেছে আল্লাহর রহমতে এখনো। আচ্ছা সুমার ভাই, তাহলে আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার কষ্টের কথাটা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফিজ ভাই।